তিনি হচ্ছেন দহনের ঝিনুক। আমি ঋতুপর্ণকে ওই কথাটাই বলেছিলাম। এই ক্ষেত্রে কিন্তু ছেলেটা পেছোয়নি, ছেলেটা ওর পাশে একদম মানে এ করে দাঁড়িয়েছিল। ওর প্রতি এটা অন্যায় হলো। সেই রাতে কি হয়েছিল? মেট্রো থেকে নেমেছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। মেয়েটা বলল, দেখো ওরা কি করছে। যে ও বলেছে এটা, সঙ্গে সঙ্গে ছেলেগুলো মেয়েটার দিকে তেড়ে এসেছে। গিয়ে আমি শুধু ছুটে গিয়ে মেয়েটার অন্য হাতটা ধরেছিলাম। দ্য পুলিশ অ্যান্ড দ্য কোর্ট দে মেড শিওর যে আমরা যাতে কোনোদিন সামন না পাই। যাদবপুরে পড়ার অভিজ্ঞতাটা খুব ভালো এবং আমার জীবনের সবথেকে মূল্যবান 2 বছর আমি যাদবপুরে পড়েছি। সেই জন্য পরবর্তীকালে যখন ছেলেটিকে র্যাগিং করে মেরে ফেলা হলো, সেটা আমার কাছে খুব বেদনাদায়ক ছিল। তোমাদের সময় হলে জানি না র্যাগ করা হতো কিনা, কিন্তু যদি র্যাগ করা হতো এবং তার যদি এরকম পরিণতি হতো, আর কেউ না দাঁড়াক, আমি রুখে দাঁড়াতাম। তারপরে টাইমস অফ ইন্ডিয়া থেকে টাইমস অফ ইন্ডিয়া আমি মাঝখানে ছেড়ে দিয়েছিলাম। আমি ইন্দোর সেনের সঙ্গে গিয়ে বললাম আমি কাজ করতে চাই। অসিত সেনের কাছ থেকে আমি প্রচুর টেকনিক শিখেছি, কিন্তু চিন্তাধারার দিক থেকে আমরা ভীষণ আলাদা ছিলাম। মানে একটু পেট্রিয়ার্কাল চিন্তাধারা। ভারত, নেপাল এবং বাংলাদেশ 3টে দেশ মিলিয়ে ট্রাফিকিংয়ের কাজ করেছিলাম। অনেকে ডোমেস্টিক ভায়োলেন্স সহ্য করতে না পেরে লালবাতি এলাকায় চলে যায়। বলে যে অ্যাটলিস্ট বাড়িতে তো খেতেও পাই না, শুধু মারধর করে, এখানে তো অ্যাটলিস্ট খেতে পাই। এই এখনকার দিনও যখন বলছে যে রাত 11টার পর কেন মেয়েটা বেরিয়েছে, তখন তোমার রাগ হয়নি? অবশ্যই, আমি তো বিশ্বাসই করি না যে মেয়েরা রাত্রিবেলা বেরোবে না। মুখ্যমন্ত্রী যখন এই ঘোষণাটা করেছিলেন, উনি তো নিজেও রাত্রিবেলায় বেরোন। তাহলে উনি কেন বলেছিলেন? সেটা হয়তো সেই মুহূর্তে কোনো কারণে বলেছিলেন। এবং আরও বেশি করে পিতৃতান্ত্রিক হয়ে যাচ্ছে সিরিয়ালগুলোর জন্য। পশ্চিমবঙ্গেও নাকি এখন অনেক বেশি চাইল্ড ম্যারেজটা হচ্ছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। মেয়ে কর্মী নিয়োগ করা যান পুলিশের, আমি দেখেছি যে সকালবেলা বেশি থাকে, রাত্রে মেয়েরা থাকে না প্রায়। পিঙ্ক পেট্রোল হচ্ছে মেয়েদের জন্যই এবং মেয়েরাই করে। তো রাত্রে কলকাতায় তো তাদের খুব একটা দেখতে পাওয়া যায় না। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। ছোটবেলায় সত্য ঘটনা জানতাম না, তখন পড়েছিলাম, দেখেছিলাম, কিন্তু আজকে সেই কাল্পনিক চরিত্র সামনে বসে আছে এবং তার সঙ্গে আমি আড্ডা দেব, সেটা ভাবতে বেশ আনন্দ হচ্ছে। তিনি হচ্ছেন দহনের ঝিনুক। মানে আমি অনেক শুনেছি তোমার কথা, অনন্যাদি ভীষণ সাহসী একজন সাংবাদিক, যিনি ওই রকম একটা ঘটনা ঘটেছিল, একা হাতে সেই একজনকে বাঁচিয়েছিলেন, একজন মহিলাকে। সেই ঘটনাটা পরে শুনেছি, কিন্তু তখন খুব ছোট, যখন দহন রিলিজ করেছিল দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল। আবার পরে শুনেছি যে ফ্যামিলি ব্যাকআউট করেছে, যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে সেটা নাকি ঘটেনি। তো আজকে পুরো ঘটনা, তোমার সাংবাদিকতার জীবনের ঘটনা, এবং এই মুহূর্তে তুমি যে পোস্টে আছো, কিছুক্ষণ আগেও এসেছিলেন এবং 72টা সই করলেন বসে বসে। তো সেই সব ঘটনা নিয়ে আজকে আমাদের সঙ্গে আছে অনন্যাদি। অনন্যাদি, এই মুহূর্তে তোমার পোস্ট হচ্ছে শিশু সুরক্ষা কমিশনের আগে চেয়ারপারসন ছিলাম, এখন অ্যাডভাইজার আছো। তো চাইল্ড রাইটস কমিশনে আছেন উনি। কিন্তু আমরা প্রথমে একদম চলে যাব সেই 1992 সালে ঘটনাটা ঘটেছিল। তো সেই ঘটনা থেকে একটু যাই, তাহলে আমাদের বেশ একটা, সেই রাতে কি হয়েছিল। আসলে এটা এত পুরনো একটা ঘটনা, মনে হয় গত জন্মের ঘটনা আর কি। হ্যাঁ, প্রায় 35-36 বছর আগেকার কথা। তো আমি তখন টাইমস অফ ইন্ডিয়ায় চাকরি করতাম এবং বাড়ি ফিরছিলাম, রোজই ওই সময় ফিরতাম। কটা নাগাদ হবে এটা? এই 6:30 এরকম হবে। ফিরতাম এবং মেট্রো থেকে নেমেছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। দেখছি বাইরে তুমুল বৃষ্টি এবং সেই জন্য অনেক লোক ভেতরে রয়েছে, বা নামতে পারছে না, বাইরে জলটাও জমে গেছে। এবং ওই যে পাশে যে লেক আছে, সেই লেকে সাধারণত কাপলরা বসে এবং একদল ছেলেপুলে তাদের থেকে চাঁদা চায়। ওরা ওখানে যে বসে আছে বিরক্ত করে
এবং সেটা ওরা সহ্য করতে হয়। ওই কাপলরাও ভেতরে ছিল, তো সেই জন্য এই যে ছেলেরা, এদের ব্যবসা হচ্ছিল না, কারণ ওরা ভেতরে ছিল এবং ওরা ওদেরকে উত্ত্যক্ত করছিল। ওই ছেলেগুলো এখানে ছিল, উত্ত্যক্ত করছিল। এমন সময় আরেকটা কাপল ঢুকলো, ওই রকমই আর কি, অল্প বয়স, কলেজ স্টুডেন্ট। এবং ঢুকে সে মেয়েটা বললো, মেয়েটা খুব সাহসী ছিল, মেয়েটা বললো, দেখো ওরা কি করছে। যেই ওরা বলেছে, ও বলেছে এটা, সঙ্গে সঙ্গে ছেলেগুলো মেয়েটার দিকে তেড়ে এসেছে। তখন ছেলেটা আটকাতে গেছে, মানে ওর একটা হচ্ছে, মানে একটু মোলেস্ট করার চেষ্টা করছে। তখন ছেলেটাকে আটকাতে গেছে। যখন ছেলেটাকে আটকাতে গেছে তখন ওরা ছেলেটাকে মারতে শুরু করেছে। একটা ছেলের হাতে চেন ছিল, সাইকেলের চেন। তো বাপরে। পরে জেনেছি যে সে তালতলা থানার কোন কনস্টেবলের ভাই। তো ওকে মারতে শুরু করছে এবং মারছে, এবং সবাই ভয় পেয়ে গেছে। এবং মেয়েটা যে কেঁদে চিৎকার করে যাচ্ছে, যেটা হতে পারে না, এটা হতে পারে না। সন্ধে 6টায় কলকাতা শহরের মতন জায়গায় এটা হতে পারে না, 6টা, 6:30 এরকম বাজে। তো ওরা ওকে নিয়ে যাচ্ছে, এবারে মেয়েটা পেছন পেছন যাচ্ছে। তখন ওরা হঠাৎ ছেলেটাকে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বললো চল এটাকে ট্যাক্সিতে ওঠা, বলে মেয়েটার হাত ধরে টানতে লাগলো। তো তখন আমার মনে হলো যে যদি আমি এখন কিছু না করি তাহলে তো আমি আয়নায় নিজের মুখ দেখতে পারবো না। আই কান্ট লিভ উইথ মাই সেলফ। তোমার তখন কত বয়স হবে? তখন আমার হবে কত, 30-32 এরকম হবে। তো তখন আমি ছুটতে ছুটতে ওর পেছনে গেলাম, এবং আমি কিন্তু তখন ভীষণ রোগা ছিলাম, এবং ওরা আমাকেও তুলে নিয়ে যেতে পারতো, কিন্তু আমি ভীষণ রেগে গেছিলাম। রেগে গিয়ে আমি শুধু ছুটে গিয়ে মেয়েটার অন্য হাতটা ধরেছিলাম। একটা হাত ধরে কেউ একজন টানছে, আমি অন্য হাতটা ধরেছিলাম। সামহাও ওরা ভয় পেয়ে গেল, কোনো কারণ নেই ওদের ভয় পাওয়ার, কিন্তু ওরা ভয় পেয়ে গেল। ওরা মেয়েটার হাতটা ছেড়ে দিয়ে মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। এবং পরে আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে ওরা কেন পালিয়ে গেল, বুঝলাম না। তো মা বলেছিল যে তুই খুব রেগে গেছিলি। আমি বললাম হ্যাঁ। বলি তুই রেগে গেলে না তোর চোখগুলো কীরকম হয়ে যায়, সেই জন্য বোধহয় ভয় পেয়ে গেছিল। তো যাই হোক, তারপরে একদম 1 হাঁটু জল, তার মধ্যে মেয়েটা কাঁদছে, ছেলেটাও আছে ওর সঙ্গে। তো আমি ওকে বললাম যে তোমার কি থানায় যেতে কোনো অসুবিধা আছে, কারণ ওরা তো প্রেম করতে বেরিয়েছে, যদি বাড়ি থেকে কিছু সমস্যা থাকে। ও বললো না। বললাম চলো আমি তোমার হয়ে সাক্ষী দেবো। বলে আমরা 3 জনে মিলে থানাতে গেলাম, টালিগঞ্জ থানায় গেলাম। ঘটনাটা ঘটেছিল রবীন্দ্র সরোবর মেট্রোতে, তার উল্টো দিকেই প্রায় টালিগঞ্জ থানা। এবং ওরা প্রথমে গুরুত্ব দিচ্ছিল না, তারপরে যখন জানলো যে আমি টাইমস অফ ইন্ডিয়ায় কাজ করি তখন ওরা একটু গুরুত্ব দিল। কিন্তু ওরা ওই আমাদের সঙ্গে এলো মেট্রো স্টেশনে। এসে মেট্রো স্টেশনের যে গার্ড, সে ওদেরকে বললো যে নিচ থেকে একটু কথা বলতে চাইছে। ওরা কী সব কথা বললো, মানে ওদের বোঝালো যে ব্যাড পাবলিসিটি আমরা চাই না বা কিছু সম্ভবত। এবং ওরা বললো ঠিক আছে চলুন থানায় চলুন, বাকি কথা থানায় হবে বলে, কিছু সেরকম না বলে ওরা চলে গেল থানাতে। আমরাও গেলাম। এবারে মেয়েটা বলতে শুরু করছে, ছেলেটা লিখছে। তো হঠাৎ যিনি লিখছিলেন উনি আমাদেরকে তাকিয়ে বলেন, আপনি তো ওই কথাই বলবেন যেটা উনি বলবেন। হ্যাঁ অবভিয়াসলি। তখন উনি বললেন যে ঠিক আছে আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরা বুঝে গেছি। তো আমি বেরোনোর সময় ছেলেটাকে বললাম তুমি বাড়ি যাওয়ার সময় নিজের একটা মেডিকেল সার্টিফিকেট করে নিয়ে যাবে, কোনো গভর্নমেন্ট অ্যাপ্রুভড ডাক্তারের কাছ থেকে, যে সম্ভব হলে একটা সরকারি হাসপাতাল থেকে, যে তুমি রক্তাক্ত হয়েছো, আর কালকে সকালবেলাতে টাইমস অফ ইন্ডিয়ার অফিসে তুমি চলে আসবে, এই হচ্ছে ঠিকানা। তখন মোবাইল ফোন টোন ছিল না। পরে আমি বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে আমাদের বাড়ির নিচে একজন রিপোর্টার থাকতো, সে স্টেটসম্যানে কাজ করতো। তখন স্টেটসম্যানের খুব রমরমা। তো আমি বললাম যে আমি তাকে ফোন করেছি স্টেটসম্যানে আমার ল্যান্ডলাইন থেকে করে, ওর যে বন্ধু তাকে আমি চিনি, তাকে আমি বললাম শোনো ও কি আছে। তখন বললো যে না ও তো বেরিয়েছে একটা অ্যাসাইনমেন্টে। আমি শোনো একটা এরম ব্যাপার হয়েছে, একটু প্রসূন মুখার্জি তখন ছিলেন পুলিশ কমিশনার, DCDD 1। আমি বললাম একটু ওনাকে বলে দেবে যেন অ্যাটলিস্ট এফআইআরটা ঠিকভাবে নেওয়া হয়, আমাকে তো ওরা ভাগিয়ে দিয়েছে, এফআইআরটা যেন ঠিক করে নেওয়া হয়। তখন ওই ছেলেটি বলছে ওয়েট লেট মি টেক ডাউন দ্য স্টোরি।
মানে আমি বুঝলাম ওদের কাছে ওটা একটা স্টোরি আর কি। হ্যাঁ, তো যাই হোক পরের দিন সকালবেলাতে ওটা পেজ 1-এ বেরোলো স্টেটসম্যানে, এবং সেটা নিয়ে বিশাল হইচই হলো। এবং প্রসূন মুখার্জি জানতে পেরে যে আমি ছিলাম ওটা, আমাকে ডেকে পাঠালেন। এবং আমি বললাম যে দেখুন আমার কাছে মানে ওই একটি ছেলে সব থেকে বিপজ্জনক ছিল, একটি ছেলে যে চেন হাতে মারছিল, আর একটি ছেলে মেয়েটাকে টেনে নিয়ে যাচ্ছিল, ওই দুজনকে কিন্তু অ্যারেস্ট করতেই হবে। তো পরবর্তীকালে জেনেছি যে যে ছেলেটি চেন দিয়ে মারছিল সে তালতলা থানার একজন কনস্টেবলের ভাই, আর যে ওকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল সে ওখানকার লোকাল কাউন্সিলরের ভাইপো। সুতরাং ওদের পুলিশ এবং পলিটিক্যাল কানেকশন আছে, কিছু করার নেই। কিন্তু প্রসূন মুখার্জি যেটা করেছিলেন, উনি ওদেরকে বলেছিলেন তোমরা ওইখান দিয়ে হাঁটবে মেয়েটিকে এবং ছেলেটিকে, এবং ওরা আসবেই তোমার কাছে, এটা বলতে যে কেসটা তুলে নাও। যে মুহূর্তে কেউ একজন আসবে আমাদের ইশারা করে দেবে, ওখানে প্রচুর প্লেন ক্লোথসের পুলিশ থাকবে। তো সেটাই হলো, প্রথম দিনই একজন এলো এবং তাকে পুলিশ অ্যারেস্ট করলো, এবং একজনকে অ্যারেস্ট করা মানে সবাইকেই অ্যারেস্ট করা ও বলে দেবে, কিন্তু ওই দুজনকে কিছুতেই অ্যারেস্ট করছিল না। তো আমি প্রসূনকে বলেছি যে ওদের কেন অ্যারেস্ট করা হচ্ছে না। তারপর দিন দেখলাম দুজনেই অ্যারেস্টেড হয়েছে। তো প্রসূন বললো যে ওরা অ্যারেস্ট করছিল না যেহেতু কানেকশন আছে। তো আমি বলেছি যে এটা ঠিক হচ্ছে না, মানে এটা নিয়ে যদি লেখালেখি হয় খুব বাজে হবে। এবং ছেলেটি ভীষণ সাপোর্টিভ ছিল, এবং ওরা তখন কিন্তু মানে দে ওয়ার ডেটিং। তারপরে ছেলেটি মেয়েটিকে বিয়ে করেছিল, মানে দুজনের বিয়ে হয়েছিল, এবং ওদের দুটো ছেলে আছে, এখন এখানেই থাকে, কলকাতা থাকে। দীর্ঘ অনেক বছর পরে ফেসবুকের মাধ্যমে আবার যোগাযোগ হয়েছে আচ্ছা, সঙ্গে, এবং এখনও আমাকে জিজ্ঞেস করছিল যে কেসটা কি আবার রিওপেন করা যায়। মানে কেসটা কোনো সলভ হয়নি, তার কারণ হচ্ছে যে দ্য পুলিশ অ্যান্ড দ্য কোর্ট দে মেড শিওর যে আমরা যাতে কোনো দিন সামন না পাই। আমরা নিজে থেকেই খবর নিতাম, নিয়ে আমরা পৌঁছে যেতাম কোর্টে। এবং মানে এইটা এতটা বড় প্রভাব ফেলেছিল যে একজন কাউন্সিলর আর একজন থানার, ওটা হচ্ছে তোমার পুলিশ কোর্ট, তো একদম লোয়ার কোর্ট করেছিল। হ্যাঁ, এবং কিন্তু আমি তারপরে দিল্লি চলে গেছি চাকরির সূত্রে। আমি খবর পেয়ে দিল্লি থেকে নিজের পয়সায় এসেছি কলকাতাতে, আবার ওই অ্যাপিয়ার করেছি, করে আমি কোর্টে বলেছি যে আমরা কোনোদিন কোনো সামান পাচ্ছি না, আমি জানতে পেরে নিজের পয়সায় এসেছি দিল্লি থেকে। তখন জাজ মানে ম্যাজিস্ট্রেট অর্ডার দিলেন যে স্টেট পয়সা খরচা করে ওকে নিয়ে আসবে যখনই হিয়ারিং থাকবে, কিন্তু আমি কোনোদিন কোনো ইয়ে পাইনি, কোনো কিচ্ছু পাইনি আর কি। আর ওই ঘটনাটার পরেই প্রসূন মুখার্জি ওই পোস্ট থেকে সরে গেলেন, ওখানে এলেন গৌতম মোহন চক্রবর্তী, এবং গৌতম মোহন চক্রবর্তী ওটাকে একটু ওয়াটার ডাউন করার চেষ্টা করছিলেন। তো যখন চার্জশিটটা হলো, আমি চার্জশিটের একটা কপি জোগাড় করেছি, করে দেখছি যে ভীষণ লঘু লঘু চার্জ, খুব বেশি হলে 6 মাসের কারাদণ্ড, কিন্তু ওটা তো অ্যাটেম্পটেড কিডন্যাপিং ছিল এবং মারধর, পাবলিক প্লেসে নিউজেন্স করা। তখন আমি ওনাকে বলেছি যে এটা তো উনি যেটা বলেছেন সেটা নয়, যেটা ঘটেছিল। বলো না, এটা তো আমরা তো এর থেকে বেশি কিছু পাইনি ওই বয়ানে। আমি বললাম যে এরপরে কি সাপ্লিমেন্টারি এফআইআর করা সম্ভব? উনি বললেন যে হ্যাঁ করুন। আমি বললাম তাহলে আমরা কি চিঠি দেবো, 3 জনে মিলে একটা চিঠি দেবো? ওরা 3 জন আলাদা আলাদা করে 3টে চিঠি দিল, এবং আলাদা আলাদা করে 3টে চিঠি দেওয়ার মানে হচ্ছে যদি একটুও ভার্সনে হেরফের হয় তাহলে আবার ওটা নিয়েই পড়বে। তো আমি আমার ওই অফিসের কম্পিউটারে বসে 3 রকম ফন্টে 3টে চিঠি লিখলাম, এবং ওই ছেলেটিকে বললাম যে এগুলো তুমি নাও, নিয়ে কপিও দিলাম, নিয়ে বললাম যে তুমি রিসিভ করিয়ে আনবে কপিগুলো। তো রিসিভ করিয়ে নিয়ে এলো। তারপরের দিন আমি তো চিনে যোগ ছাড়বো না, তো আমি তারপরের দিন আবার ফোন করেছি DCDD-1-কে যে আপনি পেয়েছেন চিঠিগুলো? বললো হ্যাঁ, কিন্তু মেয়েটি না কোথাও বলেনি যে ওকে ধরে নিয়ে যাচ্ছিল। তো আমার ভীষণ হাসি পেয়েছে যে আমি তো নিজে লিখেছি চিঠিটা, আমি তো জানি চিঠিতে কী আছে। তো আমি তো বলেছি যে না, আমি তো আমার তো মনে হয় আছে, বলেছে, দরকার হলে আমরা আবার চিঠি দেবো। তারপরের দিন আমি অফিসে বেরিয়েছি, যখন সন্ধ্যেবেলা ফিরছি তখন শুনলাম যে লালবাজার থেকে অনেকবার ফোন এসেছিল। তো আমি বদল করিনি, বাড়িতে এসেছি। বাড়িতে আমাকে আনন্দবাজার থেকে ফোন করেছে একজন রিপোর্টার, করে বলছে যে আপনাকে তো সিপি এবং DCDD-1 খুঁজছিলেন। আমি কিসের জন্য? বললো আপনাকে সাহসিকতার পুরস্কার দেবেন বলে। তো আমি বললাম এটা কি ঘুষ?
যাতে আমাকে শান্ত করে দেওয়া যায়। তখন বললো যে আপনি নেবেন না, আমি কোনো প্রশ্নই নেই নেওয়ার। তখন আর কাউকে বলবেন না কিন্তু, মানে ওটাও স্টোরি ওদের কাছে। এবং তারপরের দিন সবগুলো কাগজে বেরোলো যে অনন্যা চট্টোপাধ্যায়কে সাহসিকতার পুরস্কার দিচ্ছেন পুলিশ। একমাত্র আনন্দবাজার পত্রিকায় বেরোলো, উনি প্রত্যাখ্যান করলেন এটা। এবং তারপরে আরও ফোন আসতে লাগলো যে আপনি প্লিজ অ্যাকসেপ্ট করুন, প্লিজ অ্যাকসেপ্ট করুন। আমি বলছি কোনো প্রশ্নই নেই। শাস্তি হয়নি আর কি এই করে? যে আপনি এত মানে উদ্যোগ নিয়ে আমাকে এতবার করে ফোন করছেন, এই উদ্যোগটা যদি আপনি চার্জশিটটার সময় দেখাতেন তাহলে পরে একটা মানে ছিল, কিন্তু আপনি সেটা দেখাননি, আপনি ভুল জায়গায় উদ্যোগটা দেখাচ্ছেন। তো যাই হোক, আমি নিইনি, ওটা অ্যাকসেপ্ট করিনি। তো কিন্তু যেটা হলো যে আমরা কোনো সামান পেলাম না শেষ অবধি, এবং কেসটা মরে গেল, যেটা হয়। যখন আমি এসেছি কলকাতাতে, ওই পুলিশ কোর্টে যখন বলছি ম্যাজিস্ট্রেটকে যে দেখুন আমি তো এখানে থাকি না, আমি কোনো খবরই পাচ্ছি না, তখন অপোজিট মানে ওই ছেলেদের পক্ষের যে উকিল, তার চোখ মুখ একদম চকচক করছে যে আমি থাকি না, আমি প্রাইম উইটনেস, সুতরাং এবারে তো কেসটা ওদেরই হাতে চলে গেল। এবং তাই হলো আর কি। এবং আমি ঋতুপর্ণকে ওই কথাটাই বলেছিলাম যে আমি তো উপন্যাসটা পড়িনি, আমি ছবিটাই দেখেছিলাম, ঋতু দেখিয়েছিল। আমি বলেছিলাম যে দেখ, সাধারণত এটা তো স্টিরিওটাইপ যে ছেলেরা পিছিয়ে যায়, ছেলেরা ভীতু হয়। এই ক্ষেত্রে কিন্তু ছেলেটা পেছোয়নি, ছেলেটা ওর পাশে একদম মানে করে দাঁড়িয়েছিল। তো ওর প্রতি এটা অন্যায় হলো ওকে এইভাবে ডিপিক্ট করা। বরঞ্চ কিভাবে সিস্টেম জিনিসটাকে আর এগোতে দিল না, সেটা হলে পরে আরো অনেক বেশি আমার মনে হয় যে ভালো হতো আর কি, পাওয়ারফুল হতো, এই আর কি। তো তোমার মনে এই সাহসটা এলো কি করে? মানে ছোটবেলা থেকে কি তুমি খুব সাহসী ছিলে নাকি? কে জানে, আমি তো মানে এটা তো একটা মানে কাগজে বেরিয়ে গেছিলো বলে। কিন্তু ছোটবেলা থেকেই আমি কোনো কাউকে ভয় পেতাম না, এবং সেই সাহসটা সম্ভবত আমার মায়ের থেকে পাওয়া। আচ্ছা। আমার মাও খুব সাহসী ছিলেন, প্রশ্ন করতেন। মা ছোটবেলা থেকে খুব প্রশ্ন করতেন, সেই জন্য মা খুব খারাপ ছিলেন আর কি। আমি মায়ের বুড়ো বয়সের সন্তান, তো মাকে সেই জন্য সবাই খুব খারাপ বলতো। মানে তুমি একাই নাকি তোমার আরো ভাই? আমার একজন দিদি আছে, আমার থেকে 15 বছরের বড়। আচ্ছা। তো আমি সেই জন্য অনেক বুড়ো বয়সের সন্তান। তো মাকে সবাই বলতো যে তুই এত এত প্রশ্ন করিস কেন, এত তর্ক করিস কেন। তো মা আমাকে বলতো, যে আমি বলতাম বেশ করেছি, খুব করেছি। মা আমাকে বলতো তুই আমার মতো হয়েছিস, ভীষণ তর্ক করিস। তো সব কিছু নিয়েই আমার প্রশ্ন ছিল ছোটবেলা থেকে। বিয়ের সময় কেন মেয়েদের সম্প্রদান করা হবে, কেন মেয়েরা শ্বশুরবাড়ি যাওয়ার সময় ধান পেছনে ফেলে বলবে সব ঋণ শোধ করে দিয়ে গেলাম, আবার তারপরে বিয়ের শ্বশুরবাড়িতে যখন খুব সমস্যা হবে তখন এসে বাড়িতেই কান্নাকাটি করবে, কিন্তু আবার সে শ্বশুরবাড়িতেই ফেরত যাবে। এগুলো নিয়ে আমার অনেক প্রশ্ন ছিল। মা কিছু করতেন না? না, মা আইএ পরীক্ষা দিয়ে, তখন আইএ পরীক্ষা ছিল, আইএ পরীক্ষা খুব ভালো রেজাল্ট করেছিলেন, স্কুলে কোনোদিন সেকেন্ড হতেন না, কিন্তু ওনাকে বাড়ির প্রচুর কাজ করতে হতো। মানে বড় মেয়ে ছিলেন নাকি? না, মেজো মেয়ে ছিলেন, কিন্তু ওখানে বাড়িতে মেয়ে মানেই হচ্ছে বাড়ির কাজ করো, আগে ওটাই তো বেশি জরুরি। কোথায় থাকতেন মা? ওরা থাকতেন যতীন দাস রোডে, আচ্ছা, কলকাতাতেই থাকতেন? কলকাতায় নিজের মামার বাড়িতে, কারণ মায়ের মা ছিলেন না, তো মামার বাড়িতে মানুষ তারা খুব ভালো ছিলেন, কিন্তু মানে সে কেলে ছিলেন আর কি। এবং মাকে বাড়ির কাজ করতে হতো, কড়াইশুঁটি ছড়াতে হতো, হ্যানা ত্যানা করে। এবারে মা যখন স্কুলে যাবে, দেরি হয়ে যাচ্ছে, মা বলতেন যে আমায় খেতে দাও, তো দেখছেন ওর ভাইকে খেতে দিচ্ছে, বাড়ির পুরুষদের খেতে দিচ্ছে, মানে মেয়েরা পরে খাবে আর কি। তো মা বলতো যে, আমি বলতাম যে আমাকে খেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে স্কুলে। তখন ওরা বলতো কেন, ঘোড়ায় জিন লাগিয়ে এসছিস? তো ওইটা আমার মাথার মধ্যে ঘুরতো, যখন মাকে বলতো না যে ঘোড়ায় জিন লাগিয়ে, সেটা আমাকে মা বলেছে। আমি পরবর্তীকালে অনেক পরে একটা আর্টিকেল লিখেছিলাম, মেয়েরা আসছে ঘোড়ায় জিন লাগিয়ে। হ্যাঁ, তো তো মায়ের মানে এই প্রশ্ন করার সাহসটা মারই ছিল। এবং বাবা প্রশ্ন করতে দিত তার মানে? হ্যাঁ হ্যাঁ, করতে দিত মানে কি, বাবাও খুব লিবারেল ছিলেন, এবং এতটাই লিবারেল ছিলেন যে মা আইএ পরীক্ষা দিয়ে মার বিয়ে হয়েছিল, তারপরে আমার দিদি হয়, 3-4 বছর আর পড়াশোনা করতে পারেননি, আর বাবার বদলির চাকরি ছিল, মানে বাবা পিডব্লিউডি ইঞ্জিনিয়ার ছিলেন। বাবা কোথায় থাকতেন? কাছাকাছি থাকতেন? না, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, বিভিন্ন স্টেটে ঘুরতে হতো,
আচ্ছা। ইভেন ওয়েস্ট বেঙ্গলেও আমাদের একদম বাবার কাজ ছিল রাস্তা তৈরি করা আর ব্রিজ তৈরি করা, কিন্তু মানে হি ওয়াজ হোপলেসলি অনেস্ট আর কি। সেই জন্যে মানুষ সাধারণত রাস্তা আর ব্রিজ তৈরি করে লাল হয়ে যায়, বাবা কোনোদিন একটা টাকাও বানাননি। সেটা আমাদের লেক গার্ডেন্সের বাড়িতে দেখলেই বোঝা যায় যে খুব সিম্পলভাবে বানানো, এবং বাবা সবসময় বলতেন প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। এবং ওই সময় মানে প্রথম সন্তান মেয়ে হয়েছে, মায়ের তো কোনো ব্যাপার না, মা তো ভীষণ ফেমিনিস্ট ছিল সেই সময়, উইদাউট রিডিং অ্যাবাউট ফেমিনিজম। আর তো বাবা ভীষণ মেয়েকে ভালোবাসতেন, মানে দিদিকে। আমার তো অভিযোগ ছিল যে দিদিভাইকে বেশি ভালোবাসতেন। তো তার 15 বছর পরে আমি হলাম, আমিও মেয়ে। তখন বাবাকে অনেকে দুঃখ করে বলেছে আত্মীয় স্বজনরা যে আপনার দুজনই মেয়ে হলো। তখন বাবা বললো ভাগ্যিস আমার 2 ছেলে হয়নি, তাহলে তো ওরা সম্পত্তি নিয়ে ঝগড়া করতো। অন্তত আমার বুড়ো বয়সে আমার মেয়েরা আমাকে দেখবে। তো সবসময় বাবা আর কি ওইগুলোকে কাটতেন যখনই কেউ এরকম বলার চেষ্টা করতো। তো বাবা খুব লিবারেল ছিলেন। তো মা যখন দিদিভাই ছোট তখন প্রাইভেটে বিয়ে পরীক্ষা দেন। মা সংস্কৃততে পড়াশোনা করেছিলেন, সংস্কৃত নিয়ে সংস্কৃততে বিয়ে পরীক্ষা দেন। তারপরে কিছুদিন পরে 15 বছর পরে আমি হলাম। মা তখন পড়াশোনা চালাচ্ছেন বাড়িতে বসে বসেই সব কিছুর মধ্যে। আর অনেক সময় অনেক রিমোট জায়গায় থাকতেন, শালবনি টালবনি এই সমস্ত জায়গায়, তখন ওখানে কিচ্ছু ছিল না। আর দিদিরও পড়াশুনো চলছে, সেটার জন্যেও মায়ের অনেকটা সময় যেত। কারণ দিদিভাই বেশিরভাগ সময় হোম স্কুলিং করেছে, যেহেতু বাবা ঘুরে ঘুরে বেড়াতো। জাস্ট পরীক্ষাটা দিতে কলকাতায় আসতেন। তো 15 বছর পরে আমি হয়েছি, তখন আবার পড়াশুনো বন্ধ। তারপরে মা কিন্তু জেদ ছিল যে আমি এমএ পড়বই। তো মা 52 বছর বয়সে এমএ পড়েছিলেন, এমএ পরীক্ষা দিয়েছিলেন সংস্কৃততে। এবং ছোটোবেলাতে আমরা মায়ের কাছে সংস্কৃততে রামায়ণ শুনেছি, মানে পুরো অরিজিনালটা পড়ে পড়ে আমাদের বুঝিয়েছেন, মহাভারত বুঝিয়েছেন, বেদগুলো বুঝিয়েছেন, খুব সুন্দর করে বুঝিয়েছেন, এবং প্রত্যেকটা শ্লোকের মানে ইত্যাদি এগুলো বুঝিয়েছেন। কিন্তু মা নিজে একদম গোঁড়া ছিলেন না, একদম না। মা কোনোদিন সিঁদুর খেলেননি। মা বলতেন যে এটা কী ধরনের রিচুয়াল যেখানে শুধু বিবাহিত মেয়েরা খেলতে পারবে, যাদের বিয়ে হয়নি, যারা বিধবা বা যারা ডিভোর্স, তারা খেলতে পারবে না। এটা তো একটা ভীষণ একটা মানে এক্সক্লুশনের একটা খেলা। তো ভীষণ অপছন্দ করতেন সেটা। বা যে কোনো বিয়ে বাড়িতে যে বলা হতো না যে বিধবা সামনে যাবে না, অপয়া, তো মা এগুলো মানে একদম ভীষণ স্ট্রংলি অপোজ করতেন, ছোটোবেলা থেকেই দেখেছে। তো বলতে পারো আমার সাহস কারিটা সেখান থেকে এসেছে, যে সে ডিডন্ট বদার যে কে কী বলছে, কে কী ভাবছে। মার যেটা ভুল মনে হচ্ছে মা সেটা বলে দেবে যে ভুল বলে। এবং আমাদের একজন আত্মীয়ের, তারা আর্মিতে কাজ করতেন, তার বাড়িতে একটি মেয়ে কাজ করতো। সেই মেয়েটিকে ওই আর্মিতে থাকে না ক্যাপ্টেন বা মেজরদের ব্যাটম্যান থাকে, এসে তাদের কাজ টাজ করে দেয়। সেই ব্যাটম্যানের সঙ্গে তার প্রেম হয়েছিল এবং ও প্রেগনেন্ট হয়ে যায়। এবং ব্যাটম্যান তারপরে ওকে মানে অস্বীকার করে ওর দায়িত্ব নিতে। তো তখন আমি শুনছি যে মেয়েটিকে ছাড়িয়ে দেওয়া হবে। তো মা তো প্রচণ্ড রেগে গেছে। এবং তখন বর্ষণ ইলিগাল ছিল, মানে লিগাল সেভাবে ছিল না, তার উপরে ও অবিবাহিত। তো আমার এখনও মনে আছে মা হাতে সোনার চুড়ি বিক্রি করে ওরা বর্ষণ করিয়েছিলেন। এবং ব্যাটম্যানকে এমন বকেছিলেন যে সে প্রচণ্ড লজ্জিত হয়ে গেছিল, এবং তারপরে যাই হোক মেয়েটিকেই বিয়ে করেছিল। ডিসিশন মেকারও ছিলেন, মানে ইনস্ট্যান্ট যেরকম ভাবে হ্যাঁ। মানে লিডারশিপও ছিল ভালো, না হলে ওরকম ভাবে দুম করে চলে যাওয়া যে যা হচ্ছে হোক, হতে দাও, কি যায় আসে। এবং সোনাদানার প্রতি আসক্তি ছিল না, মানে সোনার চুড়ি বিক্রি করতে পারা তো সহজ নয় তো একটা মেয়ের পক্ষে। যে কাজ চেনে না, শুনে না, অন্য বাড়িতে কাজ করে, তার জন্য সোনার চুড়ি বিক্রি করে তারা বর্ষণ করানো। তো খুব মানে স্ট্রং ভ্যালিউজ ছিল মায়ের। আমার সঙ্গে খুব লাগতো, প্রচণ্ড লাগতো, কারণ আমরা দুজনেই ভীষণ ওপিনিয়েটেড, মানে মা একটা বলছে আমি একটা বলছি, তো খুব লাগতো। কিন্তু মানে আমার মননে আমি যেটুকুনি বড় হয়েছি তার মধ্যে আমার মা এবং বাবা দুজনেই আছে, কিন্তু মা খুব বেশিভাবে আছে আর কি। তুমি কোথায় পড়াশোনা করেছো? আমি সাউথ পয়েন্ট থেকে পড়েছি। আচ্ছা। আর তারপরে শ্রী শিক্ষা সাধন কলেজ, তারপরে যাদবপুর ইউনিভার্সিটি।
যাদবপুরে কম্পারেটিভ লিটারেচার। আচ্ছা, প্রথম চাকরি কোথায় তারপর? প্রথম চাকরি আমার পরীক্ষা দেওয়ার পরেই আমার মনে হলো যে কিছু একটা করি। তখনও রেজাল্ট বেরোয়নি, সেবারে রেজাল্টটা একটু দেরিতে বেরিয়েছিল। তো আমি ফার্স্ট চাকরি পরের দিনই কাগজে দেখলাম একটা ওয়াক ইন ইন্টারভিউ আছে ওবেরয় গ্র্যান্ডে, ফ্রন্ট অফিস রিসেপশনে। তো আমি চলে গেলাম ওখানে, হাওয়াই চটি পরে চলে গেছি। তো এবারে যিনি HR ম্যানেজার ছিলেন, ওনার আমাকে খুব পছন্দ হয়েছে। তো উনি আমাকে বলছেন যে তুমি এত পড়াশুনো করে ফ্রন্ট অফিসে কাজ করবে? বললাম না না, আমার এখানে চাকরি করার কোনো ইচ্ছে নেই, এখানে যতক্ষণ রেজাল্ট বেরোচ্ছে আমি এখানে তার জন্য জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য এসেছি। তো উনি সেটা সামহাও অ্যাপ্রিসিয়েট করলেন। তারপর আমাকে বললেন যে একটু একটু মেকআপ করতে হবে, তো হসপিটালিটি বিজনেস তো আমরা, একটু সুন্দর করে সেজে আসতে হবে। তো আমি খুব গম্ভীরভাবে তাকিয়েছিলাম, বুঝলাম যে উনি যেটা বলতে চাইছেন। তো সাজুগুজু করে চাকরিটা করলে না? না, খুব সাজুগুজু করিনি, কিন্তু একটু গ্রুমিং করে যেতাম, কারণ একটা 5 স্টার হোটেলে যখন আমি অপ্ট করেছি কাজ করতে, তখন ওয়েন ইন রোম বি এ রোমান। কিন্তু খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা ছিল। যে সমস্ত মানুষেরা আসতেন, তখন কলকাতাতে ওবেরয় গ্র্যান্ডই একমাত্র সেরকম নামজাদা হোটেল। তাজ বেঙ্গল তৈরি হয়নি, অন্য কোনো হোটেলই তৈরি হয়নি। তো যত নামজাদা লোক সবাই ওখানে আসতেন। যে ফিল্ড মার্শাল মানেকশ, JRD টাটা, নাম করা যত মানুষ, অমিতাভ বচ্চন, সবাই ওখানেই উঠতেন। তো আমজাদ আলী খান। তো একটা সুন্দর অভিজ্ঞতা ছিল ওদের দেখা, এবং ওদেরকে কাউন্টারের এদিক থেকে দেখা। মানে সেখানে বোঝা যায় যে মানুষটা কীরকম, তারা কিভাবে ব্যবহার করেন। একটা তো হচ্ছে স্টেজে ওনারা কীরকম ব্যবহার করেন, একটা হচ্ছে আসলে মানুষটা কীরকম। এবং সব থেকে ভালো ব্যবহার করতেন JRD টাটা। ভীষণই ভদ্রলোক ছিলেন আর কি। তো আমি ওনার ফ্যান হয়ে গেছিলাম ওই সময়টাতে। প্রায়ই আসতেন নাকি? হ্যাঁ, মাঝে মাঝে আসতেন, কারণ বোধহয় ওখান থেকে টাটানগর যেতেন আর কি। আর তারপরে যাদবপুরে পড়ার কোনো অভিজ্ঞতা? সেই সময় তো বেশ ভালো ভালো ব্যক্তিরা যাদবপুরে পড়ার অভিজ্ঞতাটা খুব ভালো, এবং আমার জীবনের সবথেকে মূল্যবান 2 বছর আমি যাদবপুরে পড়েছি। সবথেকে মূল্যবান, আমার ভীষণ ভালো লাগার জায়গা ছিল। এবং মানে ওই মুক্তমনা চিন্তাভাবনা, তোমার কত পয়সা আছে, তুমি কার সন্তান, তাতে কিছু এসে যায় না। তুমি পড়াশুনো থেকে এরকম, সেটাই এসে যায়, তোমার মেধা, শুধু মেধা দিয়ে বিচার। এবং যে ধরনের আলোচনা হতো, প্রফেসররা যা ছিলেন, আমার খুব ভীষণ একটা ভালো লাগার জায়গা ছিল যাদবপুর, ভীষণই ভালো লাগার জায়গা ছিল। এবং সেই জন্য পরবর্তীকালে যখন ওই ছেলেটিকে র্যাগিং করে মেরে ফেলা হলো, সেটা আমার কাছে খুব বেদনাদায়ক ছিল। যে আমার যাদবপুর, যেটা নিয়ে আমি এত গর্ব করেছি, সেখানে এই অবস্থা কেন হলো, মানে এরকমভাবে মানুষ এত ক্রুয়েল কেন হয়ে গেল। এবং আরও খারাপ লাগলো যখন আমি জানতে পারলাম যে ওই ছেলেদের বাঁচানোর জন্যে ওখানকার কিছু প্রফেসর এবং যারা ওই মেন হস্টেলে যারা ছাত্র, তারা নিয়মিত পয়সা তুলছেন লয়ারকে দেওয়ার জন্য, মানে দামি লয়ার রেখেছিলেন। সেই প্রমাণ আমার কাছে আছে। এবং ওই ছেলেটির বাড়িতে আমি গেছি কয়েকবার। অত্যন্ত সাদামাটা একটা বাড়ি, ভীষণই খুব সাধারণ অবস্থা, এবং ওর মা এখনও কৃতিস্থ নন। এবং উনি আমাকে বলেছিলেন যে ও খুব নরম মনের ছেলে ছিল, মানে ওই ম্যাচো হিম্যান টাইপের ছিল না, খুব সেনজিটিভ ছিল, মানে আমাদের ভাবনার ছেলে আর কি, যেটা হওয়া উচিত। এবং বলতো যে সোসাইটি যে ছেলে চায়, বলতো যে আমি যখন আমার কাজ যাতে কম করতে হয়, সবসময় সেটা চেষ্টা করতো। আমি যদি কাপড় কাচলাম, ও মেলে দিত, বাচ্চারা তারপরে তুলে দিত, ভাঁজ করে রেখে দিত, ইস্ত্রি করে দিত। আমি রান্না করছি, আমার সবজি কেটে দিত। যখনই দেখা হয় ওরকমই কেঁদে ফেলেন এবং বলেন যে আমার গোপাল চলে গেল। তোমাদের সময় যদি এরকম হতো, কি হতো তোমার কি মনে হয়, যে কিরকম প্রতিবাদ হতো? জানি না কিরকম প্রতিবাদ হতো। তোমাদের সময় নিশ্চয়ই এরকম দুর্বল
বা মানে তুমি যেমন একটু ডেসপারেট মেয়ে, সব মেয়েরা তো তোমার মতো নয়, সেরকম হতেই পারে যে দুর্বল বোনা পুরুষ। তো তোমাদের সময় হলে তাদেরও কি এরকম ভাবে র্যাগ করা হতো যাদবপুরে? মানে আমার জানি না র্যাগ করা হতো কিনা, কিন্তু যদি র্যাগ করা হতো এবং তার যদি এরকম পরিণতি হতো, আর কেউ না দাঁড়াক আমি রুখে দাঁড়াতাম, ডেফিনেটলি রুখে দাঁড়াতাম। এবং যদি আমি জানতে পারতাম যে আমাদের অধ্যাপকদের মধ্যেই টাকা তোলা হচ্ছে ওই কালপ্রিটদের বাঁচানোর জন্য, আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতাম। একজনই হয়তো আমি একাই রুখে দাঁড়াতাম, অন্যরা হয়তো দাঁড়াতো না, বা দাঁড়াতো জানি না, কিন্তু আমার সময় যদি এটা হতো আমি ডেফিনেটলি রুখে দাঁড়াতাম। আর ফ্যাকাল্টিদের ব্যাপারে তোমার যদি মানে কোনো পছন্দের টিচার, আমাদের অপছন্দের টিচার? আমাদের সব থেকে পছন্দের টিচার ছিলেন ডক্টর অমিয় দেব। আমরা সবাই ওনার প্রেমে ছিলাম, এবং আমার এখনও মনে আছে যে কোনো একটা ভ্যালেন্টাইন্স ডেতে আমরা সবাই মিলে, ওটা আমারই বুদ্ধি ছিল, দুষ্টু বুদ্ধি, একটা বড় একটা কার্ড বানানো হয়েছিল, তাতে সব মেয়েদের সই ছিল, আর উপরে লেখা ছিল ম্যারিয়াস বলে আমরা সেই কার্ডটা ডক্টর দেবকে আমরা গিফট করেছিলাম। তারপরে গ্র্যান্ডে কতদিন ছিলে? গ্র্যান্ডে প্রায় 9 মাস মতন ছিলাম, তারপরে টাইমস অফ ইন্ডিয়া জয়েন করলাম। আচ্ছা, প্রথম চাকরি তাহলে টাইমস অফ ইন্ডিয়া, এবং প্রথমে বিজ্ঞাপনে ছিলাম। আমাকে কিছুতেই বিজ্ঞাপন থেকে সরাচ্ছিল না। আমি যত বলছি আমি বিজ্ঞাপনে কাজ করব না, কিন্তু আমাকে বিজ্ঞাপনেই কাজ করাবে। তারপরে আমি বললাম আমি খালি ছেড়ে দেবো। তখন আমাকে এডিটোরিয়ালে ট্রান্সফার করা হলো। তো যখন আমি টাইমস অফ ইন্ডিয়াতে আছি তখনই এই ঘটনাটা ঘটে। তারপরে টাইমস অফ ইন্ডিয়া থেকে? টাইমস অফ ইন্ডিয়া আমি মাঝখানে ছেড়ে দিয়েছিলাম। আমি কত টেলিভিশন ধরো 85-এ ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিয়ে আমি টেলিভিশন ইন্ডাস্ট্রি তখন বুম করছে। সেই সময়টাতে 85-86-এ রাজীব গান্ধী তখন ওপেন আপ করছে, লিবারেট করছে সব কিছু, এবং প্রথম হলো যে দূরদর্শনে প্রাইভেট প্রডিউসাররা প্রোগ্রাম বানাতে পারবে, মানে সোপ বানাতে পারবে। এবং তখন ওখানে কাজ করছিলেন ইন্দোর সেন। তো আমি ইন্দোর সেনের সঙ্গে গিয়ে বললাম আমি কাজ করতে চাই। উনি সম্পর্ক বলে একটা সিরিজ করছিলেন, এক একটা দিনে এক একটা শর্ট স্টোরি, ওয়ান্স এ উইক। তো আমার এখনও মনে আছে আমি যখন গিয়েছি, ভীষণ ভদ্রলোক ছিলেন, খুবই ভদ্রলোক। আমাকে বললেন যে আপনি কি অভিনয় করতে চান? আমি বললাম না না, আমি ক্যামেরার পেছনে কাজ করতে চাই। তখন বললো যে আপনার কোনো অভিজ্ঞতা আছে? না, প্রচুর সিনেমা দেখেছি, এটা ছাড়া কোনো অভিজ্ঞতা নেই। তখন উনি বললেন যে ঠিক আছে আপনি কাজ করুন, কিন্তু কোনো পয়সা দিতে পারবো না। আর আমি ঠিক আছে। তো আমার কাছে ছিল যে আমি তো কাজটা শিখবো। এনিওয়ে আমি 4 দিন কাজ করার পরে উনি আমাকে পেইড অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখলেন। আচ্ছা। এবং তারপরে কিছুদিন কাজ করলাম ওনার সঙ্গে। তার কিছুদিন পরে অসিত সেন একটা টেলিফিল্ম বানাচ্ছিলেন হিন্দিতে, যাতে মুনমুন সেন আর ফারুক শেখ ছিল। তো আমার কাজ ছিল আমাকে অসিত সেন নিয়ে নিলেন। আমার কাজ ছিল মুনমুন সেনকে মানে রোমানে হিন্দি ডায়লগগুলো লিখে দেওয়া এবং ওকে হিন্দি উচ্চারণ শেখানো। এটা ছিল আমার কাজ। মানে এটা দিয়ে শুরু করেছিলাম। আমার না ছোটবেলা থেকে অনেক অবাঙালি বন্ধু ছিল। আচ্ছা। হিন্দি স্পিকিং অনেক বন্ধু ছিল, এবং সামহাও আমি খুব ভালো হিন্দি বলতে পারতাম ছোটবেলা থেকে। আচ্ছা। তো ইনফ্যাক্ট অনেকেই আমাকে বলে এখনও যে আপনি এত ভালো হিন্দি কী করে বলেন, অবাঙালিরা। আমার মোটেও ভালো বলি না, আমার থা আর থি গুলিয়ে যায় ভীষণ, কিন্তু ম্যানেজ করে নিই। তো তো আমার ওইটা কাজ ছিল। তো ওই কাজটা নিয়ে ঢুকেছিলাম। তারপরে ওনার প্রোডাকশানে একটু গন্ডগোল হয়েছিল, যা হয় আর কি, লোকে টাকা পয়সা নিয়ে চলে গেছিলো, টাকা পয়সা ফুরিয়ে গেল। কিন্তু আমি ওনার সঙ্গে থেকে গেলাম, এবং সে লাস্টে আমি ওনার চিফ অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছিলাম ওই একটা সিনেমাতে। ওটা সেলুলয়েডে শ্যুট করা। তো ওই একটা সিনেমাতে আমি পুরো প্রসেসটা দেখেছিলাম। পুরো প্রসেসটা সম্পর্কে আমার ধারণা হয়ে গেল যে তখন উনি এডিট করছিলেন প্রথমে মুভিওয়ালাতে, তারপরে স্টেনবেকে, কারণ সেলুলয়েড, এবং যে কী করে মুভিওয়ালায় কাটে, কীভাবে কী করে স্টেনবেকে কাটে, ফাইনাল মানে নেগেটিভ কাটিং, তারপরে প্রিন্ট, এগুলো সমস্ত আর কি ওনার থেকেই শেখা, মানে ওনার সঙ্গে কাজ করতে গিয়ে শেখা। তখন রূপায়ণ ছিল একমাত্র জায়গা, সেখানে কাজ শিখেছিলাম। তো তারপরে অসিত সেনের সঙ্গে আরও একটু কাজ করেছি,
অসিত সেনের কাছ থেকে আমি প্রচুর টেকনিক শিখেছি। উনি এত ভালো লাইটিং করতেন। উনি আসলে তো মূলত ক্যামেরাম্যান ছিলেন, ভীষণ ভালো লাইট করতে পারতেন। তো অনেকগুলো লাইটিং ওর থেকে শিখেছিলাম। তো টেকনিক্যালি উনি আমাকে অনেক এনরিচ করেছেন, কিন্তু চিন্তাধারার দিক থেকে আমরা ভীষণ আলাদা ছিলাম। উনি ভীষণ কী বলবো, খুব ভালো লোক ছিলেন, কিন্তু মানে একটু পেট্রিয়ার্কাল চিন্তাধারা, মেয়েদের জায়গা এটা, ছেলেদের জায়গা এটা, এরকম একটা ইয়ে। এবং মেয়ে মানে হচ্ছে সে এরকম হবে, ওরকম হবে, সুন্দরী হবে আর গৃহকর্ম নিপুণা হবে। তো ওই জিনিসটা ছিল। আমাকে কোনোদিন অসম্মান করেননি, কিন্তু এই ধারণাগুলো ওনার ছিল, মানে ওনার চরিত্রগুলোর মধ্যে ওটাই আসতো। তো তারপরে আমি ওনার থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে ডকুমেন্টারি বানাতে শুরু করলাম। এবং প্রথম ডকুমেন্টারিটা থেকে প্রত্যেকটা কাজ আমার ফেমিনিজম, মানে ফেমিনিজমের কথাই বলে। ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ার্ক দ্যাট আই ডিড উইথ অসিত সেন। ট্রাফিকিং নিয়ে কিছু ডকুমেন্টারি করেছিলে, হ্যাঁ, তো সেগুলো নিয়েও একটু বলো। আমি লালবাতি এলাকা নিয়ে অনেকদিনই কাজ করেছি, লালবাতি এলাকার মহিলা, তাদের বাচ্চাদের নিয়ে। কিন্তু এই কাজটা করেছিলাম একটা বিদেশি টাকা এসেছিল। এটা প্রায় 6-7 বছর ধরে 3টে দেশ, ভারত, নেপাল এবং বাংলাদেশ, 3টে দেশ মিলিয়ে ট্রাফিকিংয়ের কাজ করেছিলাম। এবং যেটা খুব মানে ইম্পর্ট্যান্ট বোঝা, যে ট্রাফিকিং বলতেই লোকে মনে করে যে লালবাতি এলাকায় যারাই আছে তারাই ট্রাফিক, সেটা কিন্তু নয়। অনেকে ডোমেস্টিক ভায়োলেন্স সহ্য করতে না পেরে লালবাতি এলাকায় চলে যায়, এরকম অনেকজনকে পেয়েছি। এবং স্বেচ্ছায় চলে যায়। হ্যাঁ, কারণ মানে বলে যে অ্যাটলিস্ট বাড়িতে তো খেতেও পাই না, শুধু মারধর করে, এখানে তো অ্যাটলিস্ট খেতে পাই, 2টো টাকা পাই। তো আর যেটা দেখেছিলাম, যেটা বুঝেছিলাম, যে মাইগ্রেশন ইজ আ রাইট। হ্যাঁ, আমরা সবাই কিন্তু কোথাও না কোথাও থেকে মাইগ্রেট করেছি, আমরা বা আমাদের বাবা মারা কোথাও না কোথাও থেকে সবাই মাইগ্রেট করেছি। কেউ আমরা কলকাতাতে যে একদম প্রপার জন্মেছি সবাই তা নয়। তো সবাই মাইগ্রেট করে কোথাও না কোথাও ফর আ বেটার লাইফ। তো আমাদের বাবা মারাও করেছে, আমরাও করেছি। কেউ বম্বে চলে যায়, কেউ ব্যাঙ্গালোর চলে যায়, কেউ বিদেশে চলে যায়। তো সেটা তাদের তো আটকানো যাবে না, উচিতও নয়। মাইগ্রেশন ইজ আ রাইট, ট্রাফিকিং ইজ আ ক্রাইম। ট্রাফিকিং কখন ঘটে? যখন আনইনফর্মড মাইগ্রেশন ঘটে। যদি কাউকে বলা হয়, একটি ছেলে হোক বা মেয়ে হোক, তাকে যদি বলা হয় যে তুমি আমার সঙ্গে চলো, তোমাকে একটা দারুণ চাকরি দেব, তো তার সম্পর্কে না জেনে বা কোথায় চাকরি করতে যাচ্ছি সেই কোনো চিঠিপত্র না দেখে যখন মানুষ ওখানে পৌঁছে যায় তার সঙ্গে, সেখান থেকে কিন্তু ট্রাফিকিং শুরু হয়। তো সুতরাং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ইমিগ্রেশন যেটা, সেটাকে সেফ করা, সেফ মাইগ্রেশন। কারণ সেফ মাইগ্রেশন থাকে না বলে এবং ট্রাফিকিং হয় বলে যেটা হয়, মেয়েদেরকে আটকে দেওয়া হয় বাড়িতে। মেয়েদেরও তো ইচ্ছে করে কিছু করতে, তাদেরও ইচ্ছে করে ডানা মেলে কোথাও চলে যেতে। এবং সবসময় যে কোথাও গেলেই সে ট্রাফিকড হচ্ছে তাও নয়, সে হয়তো অনেক ভালো জীবন কাটাচ্ছে, কিন্তু মেয়েদের আটকে দেওয়া হয়। সব থেকে প্রথম যে খাড়াটা পড়ে সেটা হচ্ছে মেয়েদের স্বাধীনতার উপরে, স্বাধীনভাবে চলাফেরার উপরে। এবং যেটা মনে করা হয় যে ওর বিয়ে দিয়ে দাও, অ্যাজ ইফ বিয়েটা হচ্ছে সলিউশন। তো আমার ডকুমেন্টারিতে আমি যেটা মানে বলেছিলাম, ওয়ান অফ দ্য থিংস হচ্ছে যে মাইগ্রেশন ইজ আ রাইট। এবং এটা হতে পারে না যে কাউকে মানে এটা রাষ্ট্র সেফটিটা দেবে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মাইগ্রেশন সেফ করার, এবং যাতে সমস্ত মেয়েরা যারা নিজের মতন করে ডানা মেলে বাইরে যেতে চায় তারা যেন যেতে পারে। কারণ নাহলে পরে কিন্তু আমরা অ্যাকচুয়ালি পেট্রিয়ার্কিটাই পারপিট্রেট করছি, যে বাবা বেরোনোর দরকার নেই, মেয়েদের বাড়িতেই থাকো আর বিয়ে করে নাও। সেটা তো উদ্দেশ্য নয়, যেটা আমার ছবিটার আমি একটা প্রশ্ন করি, আমার খুব ইচ্ছে করছে এই সময় বলতে। এই যে যখন এত ঘটনা ঘটছে আমরা শুনছি, এই এখনকার দিনও যখন বলছে যে রাত 11টার পর কেন মেয়েটা বেরিয়েছে, তখন তোমার রাগ হয়নি এটা শুনে? মানে আমাদের সবার খুব রাগ হয়েছে। এবং অবশ্যই, আমি তো বিশ্বাসই করি না যে মেয়েরা রাত্রিবেলা বেরোবে না। আমি নিজে কতবার বেরিয়েছি। কিন্তু তো আমাদের কি বলবো,
মুখ্যমন্ত্রী যখন এই ঘোষণাটা করেছিলেন, উনি তো নিজেও রাত্রিবেলায় বেরোন, তাহলে উনি কেন উনি তো বলেছিলেন? সেটা হয়তো সেই মুহূর্তে কোনো কারণে বলেছিলেন, কিন্তু ওনার মতন সাহসী মহিলা তো আমি কম দেখেছি। অসম সাহসী, মানে নন্দীগ্রামে যখন সবাই ঘিরে রেখেছে, কাউকে ঢুকতে দিচ্ছে না, সেই সময় উনি একজনের বাইক করে নন্দীগ্রামে ঢুকে গেছিলেন আল ধরে ধরে। হ্যাঁ, মানে অন্য কোনো নেতার সাহস হয়নি। তো অসম্ভব, মানে অসম সাহসী একজন মহিলা। তিনি যখন বলেন তাহলে তো আরো বেশি পুরুষরা আরো বেশি সাহসী হয়ে ওঠে, এবং তার মনে হয় যে হ্যাঁ উনি যখন বলছেন, না সেটা নয়, পুরুষরাও তো ওনাকেই ফলো করছে। না সেটা নয়, সেটা মানে উনি বললেই যে সবাই পুরুষরা খুব লিবারেটেড হয়ে যাবে সেটাও নয়। পলিটিক্সের না নিজস্ব কিছু বাধ্যবাধকতা থাকে। ধরো আমি আর তুমি যেভাবে খোলা মনে গল্প করছি, কালকে যদি তুমি পলিটিক্সে ঢোকো, তুমি পারবে না সেটা করতে, কারণ তোমাকে তোমার কনস্টিটিউয়েন্সি ভাবতে হবে যে তারা কি অ্যাকসেপ্ট করে, তুমি এই প্রশ্নটাই করতে পারবে না। হ্যাঁ, তো এবারে সেই কোনো একটা বাধ্যবাধকতা ছিল। কিন্তু আমি তো যখন চাইল্ড রাইটস কমিশনে ছিলাম 6 বছর চেয়ারপারসন হিসেবে, 6 বছরে আমার কাছে একটাও ফোন আসেনি ওনার কাছ থেকে, একটাও নয় যে এটা করো ওইটা করো বলে। বরঞ্চ এরকম হয়েছে, আমি একবার ওনার সিএমওতে ফোন করেছি, ওনার যিনি সবথেকে ঘনিষ্ঠ যে অফিসার তাকে, যে এরম এরম একটা ব্যাপার আছে, তো আমি কী করবো ঠিক বুঝতে পারছি না, তো খুব সেন্সিটিভ একটা ব্যাপার। তখন ওনার আমি জানাচ্ছি বলে উনি 5 মিনিট পরে ফোন করে বললেন যে ম্যাডাম বলেছেন অনন্যা জানে কি করতে হবে, ওকে কিছু বলার দরকার নেই। তো এই কনফিডেন্সটা সবসময় দিতেন, এবং সেটা কিন্তু মানে মানে উনি অ্যাকচুয়ালি বিশ্বাস করতেন যে যারা চায় করতে তারা পারে। কিন্তু যখন যদি ওনার কনস্টিটিউয়েন্সি ভাবতে হয়, যে কোনো রাজনৈতিক নেতার যখন নিজের কনস্টিটিউয়েন্সি ভাবতে হয়, তখন একটা বাধ্যবাধকতা এসে যায়। কিন্তু আমরা সাধারণ মানুষরা, এবং আমি তোমাকে বলছি যেহেতু 21শে জুলাইয়ের আগের দিন রাত্রিবেলা ফিরছিলাম, আমিও বহুদিন ধরে, ধরো আমি অনেক ছোট কিন্তু আমি ধরো 18 বছর ধরে গাড়ি চালাই, আমি যদি শুটিং করতাম একা একাই ঘুরে বেড়াই, একাই শুটিং থেকে ফিরতাম, রাত্রে ফিরেছি। কারণ আমি 20শে জুলাই নিজে দেখেছি যে আমি ওই কালীঘাট দিয়ে আসলাম, কারণ ভবানীপুরে আমরা একটা বন্ধুর জন্মদিন খেয়ে আমি আর আমার একটা বান্ধবী ছিল, গাড়ি ভবানীপুর থেকে নিয়ে আসছিলাম, হাতে মেশানো, মানে বোঝা যাচ্ছিল যে ওটা পানীয় দ্রব্য ছিল, এবং কোনো হেলমেট নেই এবং পোশাক নেই, এবং সেটা মেন রোডেও, আমরা মেন রোডেও বেরিয়ে গেলাম, গলি দিয়ে, ওই গলিটা যেটা আমরা মেনলি ধরি ওই রাস্তায়, বেরোতে পারলাম না কারণ সবাই মদ্যপ ছিল, এবং যেভাবে ওরা তাকাচ্ছিল, একটা বিশাল বৃষ্টি হয়েছিল তারপরের ওই সিচুয়েশনে, কাঁচটা আমরা নামিয়ে আসতে পারলাম না। এখন ভয় করে, আনসেফ ফিল হয় আমার। আমি তো এরকম পরিস্থিতি আগে দেখেছি, ছোটবেলাতে দেখেছি, যখন বাম জমানা ছিল। এরকম হওয়া তো কাম্য নয়, অবশ্যই কাম্য নয়, কিন্তু আমি বলতে পারি আমার পুলিশের সামনে দিয়ে তারা যাচ্ছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, আমার বাবা খুব অসুস্থ, আমি লেক গার্ডেন্সে আছি, তো কি আরও কম হবে বয়স আমার, তো আমি বাবার একটা রক্ত পরীক্ষা করাতে হবে, তখন কাঁপুনি দিয়ে জ্বর এসেছে, এবং আমরা জানি যে ওই সময় রক্তটাই লাগে ম্যালেরিয়া টেস্টের জন্য। তো আমি যাচ্ছি, ওখানে আমাদের পাড়াতে একটা ওই গ্যারেজ ছিল যেখানে ওই মেকানিক গাড়ি টাড়ি সারায়, হঠাৎ 3-4টে ছেলে আমার উপরে ঝাঁপিয়ে পড়লো, এবং আমি কোনো মতে, মানে তাদের কাছ থেকে কোনো মতে নিজেকে ছাড়িয়ে ছুটতে ছুটতে ফেরত এসেছি। আমি যখন বাড়িতে এসেছি আমি দেখছি আমার পুরো টি শার্টটা একদম কালো কালিতে ভর্তি আর কি, এবং মাকে বলতে পারবো না, মাকে বলে মা আরও নার্ভাস হয়ে যাবে, কিন্তু আমাকে যেতেই হবে। তো আমি জাস্ট চুপচাপ জামাটা পাল্টালাম, এক হাতে একটা টর্চ নিলাম আর এক হাতে একটা লাঠি নিলাম, নিয়ে আবার ওই রাস্তা দিয়েই গেলাম। তখন ওরা চলে গেছে। তুমি বলতে পারো ওটা ছিল আমার জীবনের প্রথম রাত দখল, যে আমাকে যেতেই হবে ওখানে, কারণ বাবার রক্ত পরীক্ষা করাতেই হবে। তো সেই সময় তো আমি দেখেছি, এবং তখন তো কোনো আইনও ছিল না সেভাবে আমাদের জন্যে। আমি তারপরের দিন যখন থানাতে গেছি এটা কমপ্লেন করতে, ওরা ভীষণ হালকাভাবে নিয়েছে, এবং নিজেদের মধ্যে হাসাহাসি করছে যে কী হয়েছিল, কোথায় হাত দিয়েছিল। তো এটা না একটা, মানে কি বলবো, একটা পিতৃতান্ত্রিক সমাজ, তো রাতারাতি তো পাল্টানো যাবে না, কিন্তু প্রতি মুহূর্তে আমাদের চ্যালেঞ্জ করতে হবে, এটাকে করতেই হবে, এবং আরও বেশি করে
পিতৃতান্ত্রিক হয়ে যাচ্ছে সিরিয়ালগুলোর জন্য। এখন তো সিরিয়ালগুলো একদম বেডরুমে ঢুকে গেছে, যেখানে লক্ষ্মী বউয়ের ডেফিনিশন তৈরি হয়ে যাচ্ছে, লক্ষ্মী মেয়ের ডেফিনিশন তৈরি হয়ে যাচ্ছে, এবং মেয়েদের একমাত্র কর্তব্য হচ্ছে বিয়ে করা এবং বিয়ে টিকিয়ে রাখা। যারাই বিদ্রোহ করছে তারাই খারাপ। তো এটা তো পারপেচুয়েট করা হচ্ছে না এই জাতীয় পিতৃতান্ত্রিক মূল্যবোধগুলো। তো সেই জন্য আমাদের মতন করে সবসময় লড়াই করতে হবে। তুমি যেহেতু চাইল্ড রাইটস কমিশনে ছিলে, আর চাইল্ড রাইটস কমিশনে যেমন একটা হেল্পলাইন নাম্বার আছে, তো ধরো এই মুহূর্তে আমাদের কোনো সমস্যা হলো বা কিছু, মানে আমার ক্ষেত্রেও যেমন হয়েছিল, আমার এখানে যেটা একটা হামলা হয়েছিল বিয়েতে, তখন মহিলা কমিশনের থেকে সেরকমভাবে আমরা হেল্প পাইনি, উল্টে আমরা নিজেরা গিয়ে থানার সামনে দাঁড়িয়ে। দেখো, মহিলা কমিশনের কথা তো আমি বলতে পারবো হ্যাঁ, না, না আমি বলছি যে কোনো হেল্পলাইন কি আছে যেটা আমাদের হেল্প করতে পারে? পুলিশের হেল্পলাইন আছে, পুলিশের হেল্পলাইন আছে সম্ভবত 112, আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু আছে, এবং মহিলা থানাও আছে। কারণ আমি তোমার অনেক সাহসিকতার কথা শুনেছি দেবলীনাদির ইন্টারভিউতে, কারণ তুমি প্রথম LGBTQ নিয়ে একটা কিছু করতে দিয়েছিলে কাজ, সেইটা প্রচুর হিট করেছিল। তো সেটাও আমি মানে তোমার আজকে দিদি অনেক কষ্টে কথা বলছে যে এসেছে, তার জন্য আমি সত্যি থ্যাঙ্কফুল যে তুমি এত কষ্ট করেও কথা বলছো। আমার সাহসের আরেকটা সোর্স হচ্ছেন মহাশ্বেতা দেবী। ওনার সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি ডকুমেন্টারির ক্ষেত্রে। ওনার কাছ থেকে যে স্ট্রাগলগুলো শুনেছি, ওনার যে স্ট্রাগল, যেটা সবাই জানেও না, কিন্তু তারপরে উনি কীভাবে ঘুরে দাঁড়িয়েছেন সমস্ত রকম অপবাদ মুছে ফেলে, সেটাও আমার কাছে একটা খুব বড় ইন্সপিরেশন। তারা বাংলায় তুমি অনেক এরকম অনেক ধরনের, মানে তারা বাংলায় গেলে মানে দিল্লিতে আমি যেখানে কাজ করতাম, যে চ্যানেল যেখানে আমি ডকুমেন্টারি বানাতাম মূলত, সেখানে সেই চ্যানেলটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো তখন আমি ফ্রিল্যান্সিং শুরু করি, এবং সেই সময় আমার কাছে মিস্টার রতিকান্ত বাসু অফার দেন যে আমি যদি কলকাতায় ফিরে আসি তাহলে উনি আমাকে নিউজে হেড করে দেবেন। তখন আমি কলকাতায় ফিরে আসি অ্যাজ হেড অফ নিউজ, চিফ প্রডিউসার নিউজ। পরবর্তীকালে উনি আমাকে ডিরেক্টর নিউজ করে দিয়েছেন, ডিরেক্টর নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমার কাছে এই স্বাধীনতাটা ছিল যে আমি নিজের মতন করে কিছু করতে পারবো। খুব সহজ ছিল না তারাতে, যে আমার আন্ডারে যারা কাজ করছে তারা সবাই পুরুষ, প্রায় একজন ছাড়া, এবং তারা একজন মহিলার কথা শুনবে, সহজ ছিল না মোটে। কিন্তু আমি তো কোনোদিনই সহজ পথে হাঁটিনি, সবসময় একটা অন্যভাবে ভাবার চেষ্টা করেছি। তো যেটা হতো যে দেবলীনা যখন জয়েন করেছে, দেবলীনাকে নিয়েছে অ্যাজ ক্যামেরা পার্সন, ওকে ছোটো করার চেষ্টা করা হতো, যেহেতু ছোটোখাটো চেহারা, এবং ওকে কোথাও পাঠানো হবে না। তো আমি জোর করে ওকে পাঠাতাম ভালো ভালো অ্যাসাইনমেন্টে, এবং ওই LGBTQ নিয়ে ওকে প্রডিউসার করে দিয়েছিলাম ওইটার সিরিজটা করার জন্য। আরও অনেক কিছু করেছিল, এবং আমার এখনও মনে আছে যে আমি চেষ্টা করেছিলাম মেইন স্ট্রিম জেন্ডার, মানে মেয়েদের প্রোগ্রাম আলাদা করে নয়, মেয়েদের প্রোগ্রাম আলাদা করে করলে অনেক সময় লোকে দেখে না, ছেলেরা তো দেখেই না প্রায়। তো আমি ঠিক করেছিলাম যে প্রত্যেক দিন একটা জেন্ডার স্টোরি থাকবে আমার হেডলাইনের মধ্যে, 3টে হেডলাইন, অমুক বাবু অমুক বললেন, অমুক বাবু তমুক বললেন, এটা ছাড়াও আরেকটা সত্যিকারের স্টোরি থাকবে। তো একটা ঘটনা ঘটেছিল যে বাংলাদেশে একটা আইন আছে, মানে ইসলামিক আইন অনুযায়ী, যে যারা সেক্স ওয়ার্কার হয় তাদের কবর দেওয়া হয় না, তাদের নদীর জলে ভাসিয়ে দেওয়া হয় বডিটা। তো সেই প্রথম একজন বিধায়ক তিনি বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় আসি আমি ওদের জন্য একটা কবরখানার ব্যবস্থা করে দেবো, এবং উনি করেছিলেন, এবং সেই প্রথম কোনো সেক্স ওয়ার্কারের কবর দেওয়া হলো। তো আমার মনে হয়েছিল এটা একটা অসম্ভব ভালো স্টোরি, একটা হিউম্যান রাইটস স্টোরি, এবং আমি বললাম এটা 3 নম্বর হেডলাইন হবে। তখন সবাই হাহা করে উঠলো যে সে কী, অনিলবাবু এই বলেছেন, বিমানবাবু এই বলেছেন, জ্যোতিবাবু এই বলেছেন, সেগুলো না বলে এইটা হেডলাইন হবে? না, হ্যাঁ এটা হেডলাইন হবে।
তো প্রচুর লড়তে হয়েছিল, কিন্তু হয়েছিল ওটা হেডলাইন, এবং মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করেছিল সেই স্টোরিটা। তাহলে তোমার থেকে এটাই বোঝা যাচ্ছে যে নিজেদের জায়গা, নিজেদের রাত দখল, নিজেদের পজিশন দখল আমাদেরই করতে হবে। একদম, কেউ কিন্তু করে যারা দেবে না আমাদের নরম হয়ে। নরম হয় তাদের আমার ওটাই জিজ্ঞাসা যে যারা নরম হয় তারা তো দখল করতে পারে না। মানে তুমি শক্ত, তুমি ইনফ্লুয়েন্স, যেভাবেই হোক তোমার মানসিকভাবে তুমি অনেকটা স্ট্রং। শারীরিকভাবে হওয়ার আগেও তো মানসিকভাবে হওয়াটা খুব জরুরি। কিছু পক্ষে আমি, সুমিতা দি অনেকটা স্ট্রং, কিন্তু যারা হয় না তাদের জন্য তুমি যেমন বলেছো যে রাষ্ট্রের দায়িত্ব, যে এই যে বললে শুরুতেই যে একটা কিছু ব্যবস্থা করা দরকার মাইগ্রেশনের জন্য, তো সেরকম কি মনে হয় না যে এই রাতে, মানে তোমার কি মনে হয় মনে হয় তো কি কি হলে রাতে মেয়েরা কাজ করতে পারবে বা নির্ভয় মেয়েরা তো বেরোতে পারবে? রাতে কাজ করে, মেয়েরা নার্সরা রাতে কাজ করে, আয়ারা রাতে কাজ করে। রাতে যাতায়াতের ব্যবস্থা তো বাসের ব্যবস্থা কমে গেছে, মানে আমার জাস্ট এই সাজেশন যে আশা করি যে এইবারে যদি এই জিনিসগুলো আসে আমাদের কাছে, যে মেয়েদের জন্য স্পেশালি কিছু, কারণ অনেকগুলো তো ঘটনা খুব ঘটলো। ভালো, ভীষণ ভালো সাজেশন দিয়েছো। অবশ্যই এগুলো খুব এবং জরুরি। বাচ্চাদের জন্য যেমন চাইল্ড রাইটসে তুমি আছো, হয়তো তুমি জানো এই সমীক্ষাটা যেটা বারবার আসে, যেহেতু আমি তো নিউজের নয়, আমার ফিডব্যাক পাই, ফিডসে আসে যে পশ্চিমবঙ্গেও নাকি এখন অনেক বেশি চাইল্ড ম্যারেজটা হচ্ছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। তার মধ্যে একটা অংশ হচ্ছে তারা বাড়ি থেকে বিয়ে দিচ্ছে না, ওরা পালিয়ে যাচ্ছে। আচ্ছা, ভীষণ বেশি বেড়ে গেছে কোভিডের পরে। আরেকটা হলো যে চাইল্ড ম্যারেজ যেগুলো হচ্ছে জানতে পারছি আমরা, সেগুলো কারণ মানুষ থানাতে গিয়ে বলছে এবং থানা সেটা রিপোর্ট করে, এবং সেগুলো নিয়ে কাজ হয়। আমি তোমাকে এটা একদম নিশ্চিতভাবে বলতে পারি যে এরকম অনেক রাজ্য আছে যেখানে লোকে সাহস করে থানাতেই যাবে না, বিশেষ করে নিচু জাতের যারা বা যারা মাইনরিটি কমিউনিটি, তারা সাহস করে থানাতেই যাবে না, কারণ ওদের পাত্তাই দেবে না। থানাতেই যাবে না, এবং থানাতে গেলেও তারা সেটা অফিসিয়ালি রিপোর্ট করবে না, যাতে নাম্বারসটা অনেক কম দেখানো হয়। আমাদের কোনো ক্রাইম হলে, কোনো যদি কিছু অন্যায় ঘটে, আমি সেটাতে অ্যালার্মড হই না। আমার ভালো লাগে যে সেটা রিপোর্টেড হয়েছে, এবং আমি আশ্বস্ত হই যখন শুধু রিপোর্টেড হয়েছে তা নয়, সেটার কোনো সুরাহা হচ্ছে। কোনো ধর্ষণের আইনে মৃত্যুদণ্ড আমি চাই না, কারণ যদি আমি ধর্ষণের আইনে মৃত্যুদণ্ড রাখি, তাহলে যে ধর্ষক সে মেয়েটিকে ধর্ষণ করে মেরে ফেলবে, যাতে কোনো সাক্ষী না থাকে। বরঞ্চ তার ট্রায়ালটা যাতে খুব দ্রুত হয়, যাতে মেয়েটিকে আর বেশি দিন মানে কষ্ট করতে না হয় কোর্টে গিয়ে ইত্যাদি, সেটা বেশি জরুরি। সেরকম যে কোনো কিছুর ক্ষেত্রে, বাল্যবিবাহর ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে বাচ্চারা কেন পালাচ্ছে। যেটা আমরা দেখেছিলাম, যেটা আমাদের মনে হয়েছিল যে কোভিডের সময় সরকারি স্কুলগুলো 2 বছর বন্ধ ছিল, কিন্তু ওরা কিন্তু সবাই পাশ করে দেওয়া হয়েছে। ধরো যে ক্লাস 8-এ পড়ে, সে ক্লাস 10-এ উঠে গেছে, সে কোনো ক্লাস করেনি 2 বছর, সব ক্লাস 8-এরই সব পড়া ভুলে গেছে, এবারে তাকে ক্লাস 10-এর পড়ানো হচ্ছে। সে কিছুই বুঝতে পারছে না, সেও বুঝতে পারছে না, কোনো মেয়েও বুঝতে পারছে না, ছেলেও বুঝতে পারছে না, কারণ তাদের তো অনলাইন ক্লাস হয়নি। এবং এই যে বুঝতে পারছে না, সেখান থেকে ওদের একটা পালিয়ে যাওয়ার প্রবৃত্তি হচ্ছে, টু এসকেপ। এবং সেটার জন্যেই কিন্তু মানে একটা খুব বড় অংশের ছেলেমেয়েরা পালিয়ে যাচ্ছে এবং বলছে বাবা আমরা কোথাও একটা গিয়ে সংসার বাঁধবো, এসব আমাদের হবে না। তো এটাই আর কি। তো এটা আমাদের মনে হয়েছিল, ডিরেক্টরেট অফ চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিং থেকেও আমাদের এটা মনে হয়েছিল যে বোধহয় এটা সম্ভবত এটা একটা কারণ যে পালিয়ে যাওয়াটা এত বেড়ে গেছে। কাউন্সিল বা এই যে পড়াশোনা করার বিমুখ হয়ে যাচ্ছে, পড়তে চাইছে না, তাদেরকেও তো একটা কাউন্সিলিং দরকার, যে কি করে তারা আবার এটা না সময় লাগবে আবার করে, যেটা যে জায়গায় পৌঁছেছিল ওয়েস্ট বেঙ্গল, ধরো ইভেন মাদ্রাসাগুলো জায়গায় পৌঁছেছিল। ওয়েস্ট বেঙ্গল তো মাদ্রাসাগুলো তোমার মাধ্যমিক সিলেবাস ফলো করে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস ফলো করে, ঠিক মিশনারি স্কুলগুলোর মতো। মিশনারি স্কুলগুলোতে খ্রিশ্চান যারা, তারা ক্যাটেগিজম নিয়ে একটা ক্লাস করে, যেটা অন্য যারা খ্রিশ্চান নয় তারা মরাল সায়েন্স পড়ে। মাদ্রাসাগুলোতেও তাই।
তো এবারে ওদের মধ্যে একটা বিশাল উন্নতি হয়েছিল, যে ক্লাস করা, ভালো রেজাল্ট করা। তো ওই যে 2 বছর যে গ্যাপ গেল না, মানে একদম ধসে গেল। তারপরে আবার একটু 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 করে তৈরি করতে হচ্ছে। আর এই যে বললাম যে সুরক্ষা, আমাদের রাত্রের সুরক্ষার জন্য যদি তোমার মনে হয় যে তুমি কি কি হলে আমরা হেল্পফুল হতে পারি, যেমন আমার একটা সাজেশন হচ্ছে যদি আরো বেশি মেয়ে কর্মী নিয়োগ করা যায়। পুলিশের আমি দেখেছি যে সকালবেলা বেশি থাকে, রাত্রে মেয়েরা থাকে না প্রায়। কারণ যারা ওই যে গাড়ি চালাতে গিয়েও যারা ধরো এখন হয়েছে অনেক অনেক, আমি তো পিঙ্ক পেট্রোল যেটা বলে না, হ্যাঁ, পিঙ্ক পেট্রোল হচ্ছে মেয়েদের জন্যই, এবং মেয়েরাই করে। আচ্ছা, তো রাত্রে কলকাতায় তো তাদের খুব একটা দেখতে পাওয়া যায় না। না, আমরা হয়তো দেখিনি বা তুমি হয়তো দেখোনি, কিন্তু তারা আছে। আচ্ছা, এবং নিশ্চয়ই আরও অনেক বেশি হওয়া উচিত। সব কিছুরই তো আরও ভালো আছে, নিশ্চয়ই বেশি ভালো হওয়া উচিত। এবং আমরা চাইবো যে কলকাতা যাতে একদম নিরাপদ হয়। তবে এটা তো বোধহয় 4র্থ বছর যখন আইএমডিবি যেটা, তারা সার্ভে করে বলেছে যে ক্যালকাটা ইজ দ্য সেফেস্ট সিটি amongst all the metros. সুতরাং এটাও মাথায় রাখতে হবে যে, এবং সেই সার্ভেটা কিন্তু কেন্দ্র থেকে হয়, এটা রাজ্য থেকে করে না, ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ব্যুরো যেটা। তো সুতরাং একটা না একটা কিছু নিশ্চয়ই ভালো কোথাও হচ্ছে, আরও ভালো হওয়া দরকার, আরও বেশি পেট্রোলিং হওয়া দরকার। নিশ্চয়ই এরকম হওয়া দরকার যে তোমরা যখন ভবানীপুর দিয়ে আসছো, তোমাদের অসুবিধে হচ্ছে, হ্যাঁ, কোনো মত্ত ছেলেরা আছে তার জন্য অসুবিধে হচ্ছে। আমি তো সবসময় বলি যে রাত্রিবেলাতে মেয়েদের সুরক্ষিত রাখার জন্য যে ছেলেগুলো বদমাইশি করে তাদের বাড়িতে আটকে রাখা উচিত। সেটা তো সম্ভব না। হ্যাঁ, তো আমরা যখন ধরো জুতে যাই, তখন তো যারা জন্তু জানোয়ার তারা খাঁচায় থাকে, আমরা কি খাঁচায় থাকি? না, একদমই না। হ্যাঁ, তো সুতরাং যারা মানে একদম বর্বরোচিত যাদের ব্যবহার ছোট করে, জামা দেখে তাদের উত্তেজনা বাড়ে, তাদেরই ঢুকে যাওয়া উচিত, তাদেরই বাড়িতে রাখা দেখাই উচিত। উচিত না তাদের। একদম একদম। মানে আমাদের কি সমস্যা, আমরা পড়তে পারি, আমাদের ইচ্ছে করে, তোমাদের অসুবিধা যে তোমরা দেখতে পারো না। একদম। যাই হোক, তুমি এতটা কষ্ট করে আমাদের সাথে মানে এলে, এবং এত কাশি, মানে এত কষ্ট হচ্ছে আমার দেখতে। ঝটপট আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে, আগুনে ঝাঁপ দেওয়া। তোমার প্রিয় পরিচালক, কারণ তুমি প্রচুর ছবি দেখতে ভালোবাসো এবং ছবি দেখো, এখনো দেখার সময় পাও? ভীষণ ভালো দেখতে আমার অ্যাঞ্জেলোপোলোস। কোথায় বেড়াতে যেতে ভালো লাগে? পাহাড়ে। সাংবাদিকতা জগতের প্রিয় মানুষ? সাংবাদিক জগতে ভীষণ মুশকিল হয়ে গেছে, রবিশ কুমার। যাদবপুরে যাদের কাছে পড়েছো সবচেয়ে পছন্দের শিক্ষক? অমিয় দেব, অবশ্যই। এবার লাস্ট প্রশ্ন, যেটা একটা ট্যাবু হয়ে যায় যে মেয়েরা সিগারেট খায় না, মদ খায় না, তারাই খারাপ মেয়ে, তো সেটারই প্রশ্ন যে স্কচ না ওয়াইন? ওয়াইন। খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিতে, এবং আমার হয় না, আমাদেরও মনে ক্ষোভ থাকে যে আমরা জানতে চাই, আমরাও তো সাধারণ মানুষ, সাধারণ সুবিধেটাই চাই। আর অনেক প্রশ্ন থাকবে, আর নিশ্চয়ই আরো 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 তোমার থেকে শুনবো পরের বার। তো তোমার জন্য কিছু উপহার আছে, ঝটপট দিয়ে দিই। তোমার জন্য আছে ডেজের তরফ থেকে 30% ডিসকাউন্ট ভাউচার, প্রতিক্ষণের তরফ থেকে 30% ডিসকাউন্ট ভাউচার, লাস্ট্রাদা পাবলিকেশনের তরফ থেকে 30% ডিসকাউন্ট ভাউচার, আমার তরফ থেকে একটা 1000 টাকার ভাউচার, ও স্টোর, এটা সেলিমপুর আর বাঘাযতীনে চশমার দোকান, তার থেকে একটা 25%-এর ভাউচার, বি বনি স্যালনের তরফ থেকে 500 রুপিজের একটা ভাউচার, আর হাটারি গ্রিলসের তরফ থেকে আছে একটা ভাউচার। থ্যাংক ইউ। আমার এই পোশাকটি দিয়েছে ত্রিক্রাফট। নিচে দেখুন একটা কোড যাচ্ছে, আপনাদের যদি এই পোশাক বা ওদের ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে গিয়ে দেখবেন, ওদের পেজে অনেক ধরনের পোশাক আছে, যদি ভালো লাগে তাহলে এই কোডটি ওখানে দিন মেসেজে, তাহলে আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। থ্যাংক ইউ। ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং আমাদেরও সাহসী করো, এবং যাতে যারা আমরা ভাবি যে আমরা দুর্বল হতে চাই না কিন্তু সবল হতে পারি না, তোমরা আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাও, এটাই আশা করি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই পর্বের প্রশ্ন হলো, আমাদের আজকের অতিথি অনন্যাদি কোন অভিনেত্রীকে হিন্দি সংলাপ শেখাবার দায়িত্ব নিয়েছিলেন?
অনন্যাদি কোন অভিনেত্রীকে হিন্দি সংলাপ শেখাবার দায়িত্ব নিয়েছিলেন? ঝটপট উত্তরটি পাঠিয়ে দিন নিচে দেওয়া মেল আইডিতে আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আর অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর নিচের হাইপ বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। দশভুজা নাশে ভুল তো তার হয়, তারও জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই, আগলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরানা সেই। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক, গল্প জুড়ে